এই নারায়ণগঞ্জবাসীকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। বিগত নির্বাচনে হাজার জাল-জালিয়াতি, সন্ত্রাস, কালো টাকার ছড়াছড়ি, ভয়ভীতি প্রদর্শন, হাজার জাতের মেকানিজম, ইঞ্জিনিয়ারিং সব কিছুকে উপেক্ষা করে আপনারা 11 দলীয় ঐক্যকে একটা আসন কমপক্ষে আপনারা উপহার দিতে পেরেছেন। এই জন্য আপনাদেরকে অভিনন্দন। আমরা বিশ্বাস করি নির্বাচন যেভাবে সুষ্ঠু হয়েছিল, তার ভোট গণনা এবং রেজাল্ট যদি, ফলাফল যদি সেইভাবে সুষ্ঠু হতো, অন্য আসনটিতেও অবশ্যই জোটের বিজয় হতো। বিজয় চিন্তাই করে নেওয়া হয়েছে। আমার সম্মানিত সহকর্মী উদাহরণ দিয়েই বলেছেন কিভাবে নেওয়া হয়েছে এবং কারা এর সাক্ষী। তারপরে কেন আমরা এই রায় মেনে নিলাম? অনেকের আমাদের উপরে অভিমান, আপনারা এই রায় মেনে নিলেন কেন? আমরা তাদেরকে বলেছি 17.5 বছর দেশ ছিল স্বৈর শাসনের কবলে। এরপরে একটা নির্বাচন হয়েছে। নির্বাচনে তো জনগণ ভোট দিয়েছে। নির্বাচনের আগে তো বাসে, গাড়িতে, লঞ্চে, রাস্তাঘাটে, রাজপথে সব জায়গায় একই আওয়াজ উঠেছিল, দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা। একদিনে দুটো ভোট হয়েছে। একটি সংসদ সদস্য হিসাবে নির্বাচনের ভোট, আরেকটি সংস্কার পরিষদের সদস্য হিসাবে গণভোট। আমাদের অবস্থান সুদৃঢ় ছিল। আমাদের মার্কা এবং গণভোটে হায়ের পক্ষে। বর্তমান সরকারি দল প্রথমে হায়ের পক্ষে ছিল না, তারা চুপ ছিল, নীরবে নীরবে তারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করেছিল। এরপরে জনরোষের মুখে পড়ে তাদের নেতাও কমপক্ষে একটা শহীদ আবু সাঈদের এলাকায় গিয়ে বলতে বাধ্য হয়েছিলেন 12 তারিখ 2টি ভোট, একটা গণভোট আর একটা জাতীয় সংসদের ভোট, আপনারা গণভোটে হাতে ভোট দেবেন। আর ওয়াস্তে আখের একবারই তিনি বলেছেন, কিন্তু তিনি তো সেই দলটির নেতা। বর্তমানে সংসদে তিনি হচ্ছেন সংসদ নেতা, প্রধানমন্ত্রী, সরকারের প্রধান, বাংলাদেশের প্রধান নির্বাহী। তিনি যে বললেন কথাটা, সেই গণভোটে যে 66.8% মানুষ ভোট দিল, 66.8%, তাদের ভোটের মূল্যটা তিনি কি দিলেন? তিনি শপথ দিয়ে গণভোটকে অস্বীকার করলেন। তার সহকর্মী যাকে বলা হয় তিনি সর্বমন্ত্রী, সব মন্ত্রণালয়ে তিনি আযানও দেন, একামতও দেন, মাঝে মাঝে তিনি সংসদে ফতোয়াও দেন। তিনি বলেছেন নির্বাচনটা যাতে হয়ে যায়, এই জন্য আমরা এগুলা বলেছিলাম। লজ্জা! একটা সংগঠনের শীর্ষ জায়গা থেকে যদি জনগণকে এইভাবে ধোঁকা দেওয়া হয়, তাহলে রাজনীতি এবং রাজনীতিবিদদের প্রতি মানুষের আস্থা থাকবে কেন? মানুষ কেন রাজনীতি এবং রাজনীতিবিদদেরকে বিশ্বাস করবে? আমরা ওই রাজনীতি করি নাই, আমরা ওই রাজনীতি করব। আমরা সংসদে নোটিশ দিয়ে 68 মিনিটে আলোচনা করেছিলাম গণভোট যেন হারিয়ে না যায়, গণভোটকে যেন সম্মান দেখানো হয়। আমরা বলেছিলাম যারা জনগণের রায়কে সম্মান করে না, তারা কখনো গণতন্ত্রপন্থী হতে পারে না। গণতন্ত্রের দাবি হচ্ছে বেশিরভাগের রায়কে সম্মান করা। যেহেতু বেশিরভাগ জনগণ, প্রায় 70% জনগণ হায়ের পক্ষে ভোট দিয়েছে, অতএব সরকারকে এই রেফারেন্ডামের যে সংস্কার প্রস্তাব সবগুলা বাস্তবায়ন করতে হবে। তারা বলেছিলেন ভোটের আগে জনগণ যদি হায়ের পক্ষে রায় দেয়, তাহলে যেই সরকার গঠন করুক আমরা এই জনরায় পরিপূর্ণ করতে, মানতে আমরা বাধ্য থাকবো। এখনো আহ্বান জানাই, সময় আছে, ফিরে আসেন।
রেফারেন্ডাম মেনে নিন, মানুষের রায়ের প্রতি সম্মান দেখান। নইলে মনে রাখবেন, মানুষের রায়কে উপেক্ষা অগ্রাহ্য করে জোর করে যদি শাসন ব্যবস্থা চালাতে চান, এই জনগণ আপনাদের সামনে হিমালয় পর্বত হয়ে দাঁড়ায় যাবে। যে আমাদের রায়কে মানেন না, তাইলে এই দেশ আপনারা কিভাবে শাসন করবেন? জবাব দিতে পারবেন না। জনরায়কে সম্মান করুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ইতিমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত, বিশ্ববিদ্যালয়ের যোগ্য ভিসিদেরকে সরিয়ে দিয়ে দলের একান্ত অনুগত দলের কর্মীদেরকে ভিসি হিসাবে বসায় দেওয়া, জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের দলীয় ক্যাডার এবং নেতাদেরকে প্রশাসক হিসেবে বসিয়ে দেওয়া, এইভাবে একটা দলীয় শাসন, এক দলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। ইতিহাস ভুলে গেলে হবে না। শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় বাকশাল কায়েম করেছিলেন না, অর্ধ বছর ক্ষমতায় থাকতে পারেননি এরপরে। সুতরাং একদলীয় শাসনের দেশের মানুষ মেনে নেবে না। সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করার এই সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। সবচেয়ে বেশি গালি দিত বিএনপিকে, সাথে সাথে আমাদেরকেও একটু রাখতো, সার দিত না। এখন বিএনপিও ওই পুরানো আওয়ামী লীগ যা বলতো, সেই পুরানো আমলের কথাগুলো এখন তারাও জপা শুরু করেছে। যে কথাগুলো জপতে জপতে আওয়ামী লীগ যে করছে দিল্লিতে, আপনারা সেই কথাগুলো জপতে জপতে কোথায় গিয়ে পড়বে? জনগণ এগুলা খায় না, তরুণ যুবসমাজ এগুলা শুনতে চায় না।